আপনাদের 14তম ক্লাস। গত ক্লাসে আমরা স্ক্রিনশট দেওয়া দেখেছি, ইমেজ প্লেস, ক্রপ, ক্লিপিং মাস্ক এগুলো দেখেছি এবং ইমেজ ট্রেসটাও দেখেছি, তাই না? ওই যে স্টার নিয়ে ওইটা ভেক্টর করা দেখছি। এরপর সার্কেল লোগো দেখছিলাম, ওই যে স্ক্রিনশট নিয়ে ওইটাকে ক্লিপিং মাস্ক করে যে বিষয়টা। এরপর ফাইল সেভ এক্সপোর্ট মনে হয় সেভাবে দেখানো হয়নি, ওটা দেখাবো আজকে। এই যে আজকে ওই ক্লাসের ওই টপিকস। তো ইমেজ ট্রেস এটা তো গত ক্লাসেও দেখানো হয়েছে। সার্কেল লোগো এটাও দেখানো হয়েছে। আমরা আজকে সিগনেচার লোগো দেখতে পারি। তার আগে আমার মনে হয় আরেকবার রিভাইজ দেওয়া প্রয়োজন। ইমেজ ট্রেস জিনিসটা কি? আমি উদাহরণস্বরূপ একটা স্টার নিয়ে নিচ্ছি, গত ক্লাসে যেমনটা করছিলাম। ইমেজ ট্রেস এটা আমরা ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমে করব, কিন্তু আপাতত আমরা বোঝার সুবিধার্থে ধরেন এরকম একটা স্টার নিব, নিয়ে এটা ফাইল থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট অ্যাজ, এটা কোথায় সেভ করব? এই যে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দেব। এরপর এখানে নাম দিতে পারি, নাও দিলে সমস্যা নেই। এখানে অটো ডেস্ক লেখা রয়েছে, এখান থেকে আমরা জেপিইজি সিলেক্ট করে দেব এবং অবশ্যই এখানে টিক চিহ্নটা দিয়ে নেব। ইউজ আর্টবোর্ডস, এখানে টিক চিহ্ন দিব, কারণ হচ্ছে এখানে টিক চিহ্ন না দিলে আর্টবোর্ডের বাইরে যে অংশগুলো থাকে ওইগুলো সেভ হয়ে যায়। এরপর এখানে যেটা আসছে কালার মোড RGB, আর এখানে যে এটা কোয়ালিটি আমি শুধু জাস্ট বাড়িয়ে নেব। আরেকটা জিনিস করা যায়, এখানে যদি 72 PPI থাকে এটা আমরা 300 PPI করে নিতে পারি, নিয়ে ওকে দিব। দিলে এই সাদা অংশটুকু সেভ হবে। তো আমি যদি এখন আসি, এই যে এটা জেপিজি ফরম্যাটে সেভ হয়েছে। ভাই কোথায় বসেন আপনি? ওখানে বসেন। আচ্ছা ভাই, আপনি তাহলে একটু কষ্ট করে ওই পিছনে মাঝখানেটা বসান। তন্ময়, পিছনে মাঝখানেটা অন করে দাও তো, মাঝখানেটা। হ্যাঁ, ওই ছোট সুইচ নিচে। তন্ময় একটু মাঝখানেটা অন করে দাও। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এখন এই ইমেজটা আমাদের ভেক্টর করতে হবে। এটা এখন জেপিজি ফরম্যাটে আছে, মানে ইমেজ আকারে আছে। আমাদের এটা আমি ইলাস্ট্রেটরে নিতে হলে কিভাবে নিতে পারি? 3 ভাবে নিতে পারি। প্রথমে ইলাস্ট্রেটর থেকে ফাইল থেকে প্লেস, এখানে ক্লিক করে এই যে এটা সিলেক্ট করে যদি প্লেসে ক্লিক করি, তাহলে এই যে এখানে ক্লিক করলাম, এই যে ইমেজটা চলে আসলো। আচ্ছা, আমি এই যে তারাটা নিয়েছিলাম এটা আগে ডিলিট করে দিই। যে এই যে এটা একটা ইমেজ, তাই না? এটাকে আমরা চাইলে ইরেজ করতে পারবো না, বা অন্য কোনো এর কালার চেঞ্জ করতে পারবো না, এইগুলো করতে পারবো না। ভাই পিছনে সবাই একটু খেয়াল করেন। তো এই কারণে আমাদের এটা ভেক্টর করার প্রয়োজন পড়ে। তো এটা যদি আমি এখন ইমেজ ট্রেস করি, ধরেন 3 কালার্স দেওয়া যেতে পারে। ওকে, তাহলে দেখবেন একটু টাইম নিবে, নেওয়ার পরে এটা ভেক্টর হয়ে যাবে। এবং এখান থেকে অবশ্যই এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করে নিলে এটা এখন ভেক্টর হয়ে গেছে। কিন্তু এটা সাদাটা আর এই যে কমলা রঙের যে তারাটা, এই দুইটা গ্রুপ অবস্থায় আছে। আমাদের এটা আনগ্রুপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এইবার যদি একটু আলাদা করি, দেখেন আলাদা হয়ে গেল। ইমেজটাকে আমি কালারের মাধ্যমে এটা আলাদা করে ফেললাম। এটাই হচ্ছে ভেক্টর। তো এটার উপরে যদি আমি এখন ইরেজার টুল দিয়ে কাটাকাটি করি, তাহলে কিন্তু কেটে যাবে। তো এই বিষয়টা গত ক্লাসের রিপিট বিষয়, তারপরেও আপনাদের এটা করতে হবে। তো সবাই এরকম একটা তারা নিয়ে সেভ করে ডেস্কটপে এনে ওটাকে ভেক্টর করে দেখান 3 কালারে। বুঝেছে? এভাবে বুঝেছে? আচ্ছা, এখানে আমি কয়েকজন দেখছি এখনো বুঝিনি। ভাই আপনি বুঝেছেন? বোঝেননি না এখনো? কোনো রকম? আচ্ছা, একদম ক্লিয়ার হতে হবে। একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করেন সবাই। আমাদের একটা স্টার সেভ দিতে হবে। এই যে আমি
আমি যে একটা স্টার নিচ্ছি, একটু খেয়াল করেন এদিকে সবাই, যারা বুঝেছেন তারা একটু খেয়াল করেন। এই যে স্টারটা নিলাম, নিয়ে এটা অবশ্যই মিডিল অ্যালাইন করে নিচ্ছি যাতে আর্টবোর্ডের একদম মাঝে থাকে। এবার ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপর আমি কোথায় সেভ করব? অবশ্যই এখান থেকে বাম পাশ থেকে যে ডেস্কটপে ক্লিক করে দিব, তাহলে আমার ওয়ালপেপারে সেভ হবে। তা এখানে আমি চাইলে একটা নাম দিতে পারি, ধরেন star1 দিলাম। দেওয়ার পরে এখানে ফাইল ফরম্যাট মনে হয় অটোডেস্ক থাকে, মানে ডিফল্টভাবে। আপনাদের উচিত হবে এই জায়গায় ক্লিক করে জেপিইজি ক্লিক করা, আর এখানে ইউজ আর্টবোর্ড এখানে একটা চেকমার্ক দেওয়া, ঠিক আছে? ইউজ আর্টবোর্ড এখানে চেকমার্ক দিয়ে এক্সপোর্ট দিবেন। এবার আরেকটা অপশন আসবে, এই অপশনে আপনাকে জাস্ট এটা কোয়ালিটি হচ্ছে 10 দিবেন ম্যাক্সিমাম, আর এখানে 72 থাকলে 300 করে দিবেন। এরপর ওকে, ব্যাস হয়ে গেল। এটা আপনার এই যে আর্টবোর্ডে এই যে star1 নামে সেভ হয়েছে। আর্টবোর্ড বলতে আপনার ডেস্কটপে ওয়ালপেপারে। এবার এটাকে আপনার টেনে নিয়ে যেতে হবে ইলাস্ট্রেটরে। আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানেও ছাড়তে পারেন। খেয়াল করেন, আপনি যদি Ctrl+Shift+P প্রেস করেন তাও এটা সিলেক্ট করে আর্টবোর্ডে আনতে পারবেন। আবার আপনার যদি মনে হয়, আমি দেখাই কয় পদ্ধতিতে আপনি ইলাস্ট্রেটরে একটা ইমেজ আনতে পারবেন। আমি প্রথমে দেখালাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এইভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসা। এরপর দেখেন আমার মনে হচ্ছে ড্র্যাগ ড্রপ করে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তো আমি এটা ধরলাম, এটা সিলেক্ট করলাম, করে Ctrl+C, ইলাস্ট্রেটরে এসে Ctrl+V, এটা পেস্ট হয়ে গেল। এরপর দেখেন, আচ্ছা ভাই আপনি এদিকে খেয়াল করেন না কেন? আপনি তো বুঝতে পারছেন না, তো আপনার একটু খেয়াল করা উচিত। এরপর Ctrl+Shift+P, এটা হচ্ছে শর্টকাট কি। Ctrl+Shift+P, দেখেন আমার কোথায় আছে ফাইল, ডেস্কটপে। তো এই যে star1 নামে এটা আমি সিলেক্ট করলাম, করে এখানে প্লেসে ক্লিক করলাম, করে আমি যেখানে ক্লিক করব সেখানে এটা ইমেজটা হচ্ছে পেস্ট হয়ে যাবে। তাহলে মোট 3টা পদ্ধতি বললাম, তাই না? তো যেটা আপনার কাছে সহজ মনে হয় সেভাবে করবেন, কিন্তু দেখাবো যখন আপনার উচিত হবে 3ভাবেই চেষ্টা করা। আপনাদের উচিত হবে 3ভাবেই চেষ্টা করা। তো এটা যারা এখনও বোঝেননি, আমি 2 মিনিট সময় দিচ্ছি, হচ্ছে প্লেস করা শেখেন। আর আপনাদের এক্সপোর্ট করা হয়েছে, এই যে একটা ইমেজ ধরার পরে দেখেন মাঝখান থেকে ক্রস রয়েছে, এটা এমবেড করতে হবে, তাহলে ক্রসটা চলে যাবে। এরপর এই যে ইমেজ ট্রেসের ডান সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে 3 কালার দেবেন। এখন যদি এখানে মাল্টিপল কালার থাকতো তাহলে 6 কালার দিতাম, তারও বেশি কালার হলে 16 কালার দিতাম। এবং এই ধরনের ইমেজে আমরা শিলুটি ইউজ করতে পারি। শিলুটিসে ক্লিক করলে কি হয়, সাদাগুলো ট্রান্সপারেন্ট হয়ে যায়। এখানে সাদা কালার রয়েছে না, এই সাদাগুলো হয়ে যাবে ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ, আর শুধুমাত্র থেকে যাবে স্টারটা। দেখেন শিলুটি দিয়ে ক্লিক করলাম, মানে লাস্টে থেকে 3 নাম্বারটা, দেখছেন সাদা কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, আর যেটা কালারফুল ছিল সেটা ব্ল্যাক হয়ে গেল। কিন্তু এটা এখনও হচ্ছে ভেক্টর হয়নি। এই যে এখানে এক্সপ্যান্ডে ক্লিক করলে তখন এটা ভেক্টর হবে, এবং এই অবস্থায় আমি চাইলে এর কালার চেঞ্জ করতে পারবো। এর আগে কিন্তু আমি চাইলে এর কালার চেঞ্জ করতে পারতাম। তো এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হন এখনই। আমি এটা গত ক্লাসের রিপিট বিষয়, এখানে কয়েকজন আছে একটু খুবই কম বুঝছে, তাদের উদ্দেশ্যে আমি আরও 2-3 মিনিট সময় দিচ্ছি, দ্রুত করে ফেলেন, তারপর আজকের ক্লাসের টপিকসে এগোবো। আচ্ছা, এবার আমরা আর মনে হয় গত ক্লাসের ওই যে একটা ক্লিপিং মাস্ক করে একটা লোগো দেখাইছিলাম, এই বিষয়টা মানে আরেকবার রিপিট করা প্রয়োজন। এটা অনেকে গত ক্লাসে ছিল না, তাই না? অনেকে গত ক্লাসে ছিল না, একটু খেয়াল করেন। আমরা এবার ক্লিপিং মাস্ক শিখব, একদম সহজ সিস্টেম। আমি তার আগে একটা ইমেজ তো প্রয়োজন, আমি একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট আমাদের ভাই একটু গল্প পরে করেন। স্ক্রিনশটের জন্য আমাদের উইন্ডোজের ডিফল্টভাবে একটা সফটওয়্যার বা অ্যাপস আছে, স্নাইপ অ্যান্ড স্কেচ। এটা সার্চ বারে যে এখানে দেখবেন সার্চ আইকন আছে, অনেকের এরকম বড় করে থাকে, আর এটা আমার আইকন আকারে আছে। তো এখানে এসে সার্চ দিতে পারেন SNIP, দেখবেন স্নাইপ অ্যান্ড স্কেচ, এটাতে ক্লিক করবেন। করার পরে এরকম ইন্টারফেস আসবে। এবার এখানে ক্লিক করবেন নিউতে ক্লিক করলে আপনি এখানে যতটুকু জায়গা ড্র্যাগ করবেন, আমি দেখেন এখান থেকে শুরু করে এই যে নিচের দিকে চলে এসেছি ডান দিকে,
আমি এতটুকু জায়গায় একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে চাইলে আপনি এখান থেকে মার্ক করতে পারেন, এই যে এরকম কালার দিয়ে আপনি চাইলে মার্কিং করতে পারেন, চাইলে এগুলো আবার এই যে ইরেজার দিয়ে ডিলিট করে দিতে পারেন। তো এখন এরকম একটা ইমেজ আমি কপি করব, আমি চাইলে সেভ করতে পারি। আচ্ছা আমি সেভ করে দেখাই। এই যে এখানে ক্লিক করলাম, এটা কপি অপশন, কপি করলে ইলাস্ট্রেটরে যে কন্ট্রোল ভি দিলেই ওটা স্ক্রিনশটটা চলে যাবে। আমি সেভ করে দেখাই, ডেস্কটপে সেভ করলাম। এবার দেখেন এই যে এটা সেভ হয়েছে। এবার এটা আমি ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিলাম, দিয়ে এটা এমবেড করলাম। এখন দেখব আমরা স্ক্রিনশট দেখলাম, এবার দেখব ক্লিপিং মাস্ক কীভাবে কাজ করে। দেখেন আমি যদি একটা এলিপস নিই এবং সেটা এর উপরে, অবশ্যই যার সাথে ক্লিপিং মাস্ক করব তার উপরে থাকতে হবে অবজেক্টটাকে। এই যে এই বৃত্তটা উপরে আছে আর ইমেজটা পিছনে আছে, তাই না? এই অবস্থায় দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে কিভাবে সিলেক্ট করা যায়, প্রথমে এভাবে ড্র্যাগ করে দুইটাই সিলেক্ট করা যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে ধরেন ইমেজটা সিলেক্ট করলাম একটা ক্লিক করে, এবার শিফট ধরে এই বৃত্তের উপরে একটা ক্লিক করলাম, তাহলে দুইটাই সিলেক্ট হলো। এবার রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এটা করলে ওই ইমেজটা এই বৃত্তের ভিতরে মাস্কিং হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই ভিতরে যে ইমেজটা এটা ডানে বায়ে থাকতে পারে, এটা আবার আমি ক্লিপিং মাস্কে থাকা অবস্থায় কীভাবে মুভমেন্ট করব, এই বিষয়টা জানার বিষয়। দেখেন প্রথমে আমি একটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, তারপরে এরপর ডাবল ক্লিক করলে আইসোলেট মুডে অন হবে। এবার একটা ক্লিক করে দেখবেন হচ্ছে ওই ইমেজটার চারিকোল দিয়ে বাউন্ডিং বক্স শো করছে, মানে ইমেজটা এত পর্যন্ত ছিল না, এটা বাউন্ডিং বক্স শো করছে। আমি চাইলে এখানে শিফট ধরে এই বাউন্ডিং বক্স থেকে এটা বড় করতে পারি, চাইলে এটা মুভমেন্ট করে ডানে বায়ে উপরে নিচে সরাতে পারি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ওই বৃত্তের ভিতরেই মুভমেন্ট হবে। এবার ফাঁকা জায়গা ডাবল ক্লিক করলাম, ব্যাস। এই জিনিসটা আপনারা একটু করে দেখান, গত ক্লাসের রিপিট ক্লাস আশা করি একবারেই হয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে ওইটা ইলাস্ট্রেটরে আনবেন, একটা বৃত্ত নিয়ে দুইটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে ফেলেন। আচ্ছা এই ভিতর থেকে যে ছোট বড় করা এটা করেছেন, সবাই ক্লিপিং মাস্ক করে বসে আছেন না তো? আচ্ছা এবার আমরা ওই গত ক্লাসে যেভাবে লোগো ডিজাইন দেখছিলাম সার্কেল লোগো ঠিক ওইভাবেই করব, যাতে করে এটা ভুলে না যায়। খেয়াল করেন আমি প্রথমে একটা শেপ নিচ্ছি, এই শেপ না এলিপস। আচ্ছা পিছনে সবাই একটু এদিকে মনোযোগী হন। এটা সিলেক্ট করার পরে ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ, এরপর এখানে ডিফল্টভাবে উপরে 10 থাকে, ওইটা থাক 10, এখানে 4 আছে, এটা একটু মান বাড়িয়ে দিব, 10 কিংবা 12 দিলেন। এখানে কর্নার আছে, এখানে স্মুথ করবেন, করে ওকে দিবেন। দেওয়ার পরে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন। এটা করেন তো, টাইম 10 সেকেন্ড। ভাই আপনাদের হয়েছে? এবার দেখেন এই আবার এলিপস নিব, এটা একটা, এর উপরে এই কালার তো দেখা যাবে না, তাই না? এটার কালার ভিন্ন করতে হবে। তো এখান থেকে আমি হোয়াইট কালার করছি, করার পরে এটা তো ফিল কালার আছে, আমার দরকার স্ট্রোক, তাহলে এখানে ক্লিক করতে হবে। খেয়াল করেন কোন জায়গা, এই যে এই জায়গায় ক্লিক করলে ফিল কালার থেকে স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে। আর আপনার অবশ্যই ফিল কালারটা নান করে নিতে হবে, যদি দুইটা কালারই থাকে তাহলে এইটা যদি উপরে থাকে এখান থেকে নানে ক্লিক করলে নান হয়ে যাবে। এবার এটা আমি অ্যালাইন করে নিচ্ছি। এবার স্ট্রোকটা একটু মোটা করছি, স্ট্রোকটা 5 পিটি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এভাবে 5টা নিব। 5টা কি জন্য নিব তাও দেখাচ্ছি। দেখেন এই
এই সব থেকে ছোটোটার উপরে আমি ইমেজ ক্লিপিং মাস্ক করব, এটা থেকে যাবে। আর এটার উপরে আমরা টেক্সট লিখব। এভাবে করেন তো সবাই, একদম যেভাবে আছে এভাবে করবেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, এটা আমাদের অনেকের সমস্যা চলছে, এটা ক্লিয়ার করি। এখানে আমাদের যে স্ক্রিনশটটা নেওয়া ছিল ওয়ালপেপারের স্ক্রিনশট, এটা আমি ড্র্যাগ করে হোক, কপি করে হোক, আর ইমেজ থেকে প্লেস করে হোক, আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এমবেড করলাম, করে এটার পিছনে পাঠাবো কিভাবে? ইমেজটা একটা ক্লিক করে সিলেক্ট করব, ড্র্যাগ করে সিলেক্ট করলে কি হবে? সবাই একটু ভালোভাবে এইদিকে খেয়াল করেন, শানু ভাই এইদিকে খেয়াল করেন। এভাবে ড্র্যাগ করে যদি আমি ইমেজ সিলেক্ট করি তাহলে কি হবে? পিছনেরগুলোও সিলেক্ট হয়ে যাবে, পিছনের লোগোটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমার উচিত হবে একটা ক্লিক করে সিলেক্ট করা, করে এটা পিছনে পাঠাবো কিভাবে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, অথবা রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যেখানে শর্টকাট কি আছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এবার এই ইমেজটা একটা ক্লিক করে সিলেক্ট করলাম। এখন আমি কোনটা সিলেক্ট করব? এই একদম ছোটোটা। এটা আমি কি নর্মালি ক্লিক করলে সিলেক্ট হবে? না, হবে না। আমাদের শিফট ধরে এই এই যে স্ট্রোকটা আছে, স্ট্রোকে যখন পাত লেখা আসবে তখন একটা ক্লিক করব। তাহলে আমার এখন সিলেক্ট আছে, আচ্ছা এটা ডিসিলেক্ট হয়ে গেছে, এটা শিফট ধরে এটা, তাহলে এখন সিলেক্ট আছে। সরি, এটা সিলেক্ট হবে না, ইমেজটা হবে আর এই স্ট্রোকটা হবে। তো ইমেজ আর এই স্ট্রোক এখন সিলেক্ট আছে। এই অবস্থায় রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এখন প্রবলেম হচ্ছে, এটা দেখেন অনেক বড় দেখা যাচ্ছে, লোগোটা দৃশ্যমান হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব? এটার উপর ডাবল ক্লিক করব, করে প্রথমে একটা ক্লিক করে সিলেক্ট করব, তারপর ডাবল ক্লিক, তারপরে আবার একটা ক্লিক করলে মূল যে ইমেজটা তার চারিকোল দিয়ে বাউন্ডিং বক্স শো হবে। তো আমি শিফট ধরে এটা আমি ছোট করব, সুবিধা মতো জায়গায় বসিয়ে রাখবো। এখন আমি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এভাবে মুভমেন্টও করতে পারবো। এরপর এখান থেকে ফাঁকা জায়গায় যদি ক্লিক করি এবং ডাবল ক্লিক করি তাহলে নর্মাল হয়ে যাবে। এখন এইটা আপনারা সবাই ট্রাই করেন। আচ্ছা, হয়ে গেলে আমি পরের স্টেপে যাই। এদিকে খেয়াল করেন, এবার টাইপ অনে পাত টুলে যাব। টাইপ টুলের ভিতরে 3 নাম্বারটা, এই টুলে থাকা অবস্থায় এই দেখেন উপরে লেখার জন্য এইটা, এই পাতের উপরে যে চিকন পাতটা এটার উপরে ক্লিক করব, করে আমি নিজের নামটা লিখতে পারি। এবার সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে কেন যাব? এই টুলে থাকা অবস্থায় আমি বড় করতে পারবো, তা না হলে ফন্ট বড় করা যেত না ওখানে থেকে। এবার চাইলে ফন্ট চেঞ্জ করা যাবে এখান থেকে, এই যে ক্যারেক্টার প্যানেল থেকে আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। এরপর দেখেন মধ্যকার দূরত্ব বাড়াচ্ছি, এটা কমপ্লিট করেন সবাই। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনার লেখেন। এই দেখেন এদিকে সবাই খেয়াল করেন, এবার নিচেরটা লেখানো দেখা দিই। এই যে টাইপ অনে পাত টুলে থাকা অবস্থায় আমি এই টাইপ টুলে গেলাম, এই যে এই চিকন দাগটার উপরে আমি একটা ক্লিক করলাম, করার পরে এখানে লিখবো গ্রাফিক্স ডিজাইনার, GRAPHI। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে এখানে উল্টোভাবে আপনার বানান ঠিক হচ্ছে কি না হচ্ছে এটা তো বুঝতে পারবেন না, তাই না? সেক্ষেত্রে কি করবেন? এটা আলাদাভাবে লিখে নিতে পারেন। টাইপ টুলে গেলাম, এই যে প্রথম টুল, এখানে আগে লিখে নেবেন GRAPHICS গ্রাফিক্স ডিজাইনার। আগে এটা লিখে নিয়ে
এটা কপি করবেন কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেবেন। নেওয়ার পরে এই টাইপ ওয়ানে পাথ টুলে গিয়ে এই দাগের উপরে একটা ক্লিক করবেন যখন পাথ লেখা আসে তখন। এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, করার পরে সিলেকশন টুলে যাবেন। এখন লেখাটা উল্টা আছে, এটা সোজা করবেন কিভাবে? এই 3 নাম্বার হ্যান্ডেলটা ধরে ভিতরে টেনে নিয়ে আসতে হবে, ভিতরে। এরপর এটা সোজা করবেন কিভাবে? এই যে এটার সাহায্যে এই হ্যান্ডেল জুম করে নেবেন, নিয়ে মাউসের কার্সর যখন এরকম অ্যারো চিহ্নর মতো হবে তখন এটা ড্র্যাগ করবেন। আচ্ছা খেয়াল করেন, আমি এইটা সাদা ছিল, দেখেন এই ফন্টের কালার আমি এই ইমেজ থেকে কিভাবে নিব? এটা আইড্রপার টুলের ব্যবহার করব। আইড্রপার টুলের কাজ আপনাদের দেখাইছি, দেখেন এই ফন্ট ধরলাম, এই ফন্ট ধরলাম। এবার লোগোর কালারটা কিভাবে পিক করব? এই যে আইড্রপার টুল, এই আইড্রপার টুল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই কালার হবে, এখানে ক্লিক করলে এই কালার। এখানে একটা জিনিস দেখেন, এই দাগ তো হচ্ছে স্টকে আছে, তাই না? এইদিকে খেয়াল করেন সবাই, দাগ স্টকে আছে। এটার কালার যদি আমি ব্লু করতে যাই তাহলে কি ঘটবে বলেন তো? এটা ফিল কালার হয়ে যাবে, এই যে মানে ওই ইটা পুরোপুরি ভরাট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অবজেক্ট থেকে আগে এক্সপ্যান্ড করে নিতে হবে এই স্টকটাকে, তাহলে এটা ফিল কালার হয়ে যাবে। এবার যদি আমি আইড্রপার টুল দিয়ে পিক করি তাহলে কিন্তু এটা আর ওই ফিল কালার হবে না, মানে স্টকটা পুরোপুরি ভরাট হয়ে যাবে না। এবার এই স্টকটা ধরলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। এরপর আইড্রপার টুলে গিয়ে এটা হচ্ছে এই করে নেব, ব্লু কালার করবো। এই জিনিসটা করেন তো, এটা নতুন একটা বিষয়। আইড্রপার টুল না চিনলে কিবোর্ডে জাস্ট আইতে প্রেস করেন, দেখেন আইড্রপার টুলে চলে যাবেন। কিবোর্ডে আইতে প্রেস করলে আইড্রপার টুলে চলে যাবে। আচ্ছা, অনেকে বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি, একটু এদিকে মনোযোগী হন। কি কিছু বলবেন ভাই? সবাই একটু মনোযোগী হন, যারা পেরেছেন, যারা পারেননি সবাই একটু খেয়াল করেন। এখানে আমি একটু ব্যাকে যাচ্ছি কন্ট্রোল জেড প্রেস করে করে, একটু খেয়াল করেন। আমি লাস্ট আপনাদের বলেছিলাম কালার চেঞ্জ করা, আইড্রপার টুল দিয়ে পিক করে করে কালার চেঞ্জ কীভাবে করবেন। দেখেন এই ফন্টটা ধরলাম, আইতে প্রেস করলাম, এখানে এই কালারটা পিক করলাম। এবার আমি সিলেকশন টুলে কিভাবে যাব? সিলেকশন টুলে কিভাবে যাব? ভিতে চাপ দিলে আমি সিলেকশন টুলে চলে গেলাম, তার মানে এই যে এখন এই টুলে আছে। এবার এখানে ক্লিক করলাম, এবার আমি আইড্রপার টুলে যাব, কি প্রেস করব? আই প্রেস করব। এবার এই কালারটা পিক করে নিলাম। এবার সমস্যা হচ্ছে এটা তো স্টকে আছে, এই যে সাদা সাদা দুটো লাইন, তাই না? এই সাদা স্টকটা আমাদের ফিল কালারে কনভার্ট করতে হবে, তা না হলে আমি যদি এটা পিক করি, দেখেন পুরোপুরি ভরাট হয়ে যাচ্ছে। তো এর সমাধান কি? আচ্ছা, এটা আরেকটু মোটা করি। এর সমাধান হচ্ছে অবজেক্ট থেকে এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট কীভাবে করতে হয়? সিলেকশন টুলে থেকে একটা এই যে পাঁচ যখন লেখা আসবে এর উপর ক্লিক করতে হবে, সিলেক্ট হয়ে গেল। এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এটা করলে এটা ফিল কালার হয়ে যাবে। এবার আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করে নিলাম, আবার ভি প্রেস করে এটা সিলেক্ট করব। দেখেন এখানে একটু সমস্যায় পড়তে হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন এখানে সিলেক্ট করছি এর উপরে নিলেও এই ফন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে, তাহলে একটু ডান নিচের দিকে এসে এখানে ক্লিক করলাম। আর বেশি যদি সমস্যা হয়, এটা আমি যদি সিলেক্ট নাই করতে পারি, তাহলে এটা ধরে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলবেন, তাহলে ও আর ডিস্টার্ব করবে না, ও এখন আর ধরাই যাবে না, এই ফন্ট আর সিলেক্ট করা যাবে না। ওইটা আবার আনলক করতে হলে কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হবে। এবার এই স্টকটা ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এইবার এটা ফিল কালার হয়ে গেছে, আইড্রপার টুল দিয়ে এটা পিক করে নেব। এই জিনিসটা বোঝাইছি, যারা বোঝেননি তারা করে ফেলেন। ভাই বুঝেছেন?
শানু ভাই আপনি বুঝেছেন? ওকে, তাহলে আমরা গত ক্লাসের বিষয় আমার আজকে আবার রিপিট করতে হচ্ছে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। স্টক তো স্টকের কথা বলছেন, অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ড অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা সমস্যা নেই, সেই শিখা তো হচ্ছে, একটু স্লোলি এগোই। আমাদের 6 মাসের জায়গা দরকার হয় 1 বছর ধরে শিখবো, আমার কোনো সমস্যা নেই আপনাদের যদি সমস্যা না থাকে, কিন্তু সবার শিখতে হবে। আমি যদি না শিখি, এবার আমি যদি এগোতে থাকি, যারা বুঝতে পারেনি এটা পরবর্তীতে তাদের জন্য সমস্যা। যারা শিখে যাচ্ছেন তাদের কাছে বিরক্তিকর লাগবে, তাই না? একই জিনিস বারবার দেখাচ্ছে, ভাল লাগে। যারা পারছে তাদের কাছে এটা মনে আছে, কিন্তু সবাইকে নিয়েই তো এগোতে হবে, তাই না? এখন সিগনেচার লোগো ডিজাইন আমরা দেখব। অলরেডি 4:30 বেজে গেছে, এটা যে নতুন কিছু দেখাবো, দেখাইলে এটা আবার শেষ করতে পারবো না, শেষ উঠোতে না পারলে আবার ঝামেলা। আচ্ছা এবার সবাই একটু মনোযোগী হন, এদিকে খেয়াল করেন। আমরা এই ধরনের লোগো দেখলাম, এই ধরনের লোগো আপনারা এখন আমি মনে করি যদি কোনো ক্লায়েন্ট এই ধরনের কাজ দেয়, আপনারা এই ধরনের ডিজাইন পারবেন। ভাই এদিকে সবাই একটু মনোযোগী হন। আমরা এই ধরনের লোগোর আমি আগে আপনাদের মার্কেটের চাহিদা দেখাইছিলাম। আমি যদি ফাইবারে আসি এবং বাইং মুডে যাই, খেয়াল করেন এখানে যদি আমি সার্চ করি সার্কেল লোগো অথবা এই ধরনের লোগোর বলে ব্যাজ লোগো, ব্যাজ লোগো, বানানটা BAD, ব্যাজ লোগো। না ওইটা তো হয় না, এই যে BADZ, ব্যাজ লোগো। দেখেন মার্কেট প্লেসে এ হচ্ছে ফাইবার চয়েস ব্যাচ প্রাপ্ত, এর বেসিক প্যাকেজ $20। এ ধরনের লোগো সে $20 বিনিময়ে করে দেয়, 20, 35, 50, $55। তো এর একটা কাজ রানিং রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এ দেখেন এই ধরনের কাজ ওর নিজের কাজের স্যাম্পল বা নমুনা ও দিয়ে রেখেছে। এটা দেখে হচ্ছে কোনো ক্লায়েন্টের যদি এই ধরনের লোগোর পছন্দ হয় তাহলে সে এটা তাকে দিয়ে বানাবে। দেখেন এই ধরনের লোগো আপনারা 16তম, আজকে আপনাদের 14তম ক্লাস। আগামী পরশুদিন এই ধরনের লোগো আপনাদের বানানো শেখাবো। এই যে মাঝখানে যে GOD লেখা, এই যে MLF লেখা, এই যে এই লেখাগুলো না, এইগুলো এই ধরনের লোগো বলে হচ্ছে গ্রিড লোগো। এই লোগো আপনাদের সামনে শেখাবো। কিন্তু এখন এই যে এখানে যে গড ওন ড্যাম, এই যে এই সব লেখা রয়েছে, তারপরে সার্কেল নেওয়া রয়েছে, এগুলো আপনারা অনায়াসে পারবেন, তাই না? এগুলো আপনারা অনায়াসে পারবেন, যা কিনা মার্কেট প্লেসে চাহিদা রয়েছে। দেখেন এখানে এই যে এটা এরকম ঢেউ করেছে, এটা কিন্তু স্ট্রোকের উপর করেছে। আপনারা এটা করেছেন ফিল কালারের উপরে, এ করেছে এটা স্ট্রোকের উপরে, এবং এখানে নাম লিখেছে। আপনারা এই ধরনের ডিজাইন মোটামুটি 4-5 দিনের ভিতরে ভালোভাবে করতে পারবেন। এখন আসি অন্য কাজে যাই। যেমন একটা প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, এর একটা কাজ রানিং রয়েছে, ওই মনে হয় একই লোক। দেখেন এই ধরনের কাজও করে থাকে। এর সিমিলার ডিজাইন আমরা অলরেডি শিখে গেছি। ওকে, এ ধরনের কাজ তেমন চাহিদা না থাকলেও এ ধরনের কাজ মানে এই সার্কেল লোগোতে সার্চ দিয়ে ডিজাইন পাওয়া যাচ্ছে না, কিন্তু লোগো ডিজাইনতে সার্চ দিলে অনেক লোগো এই ধরনের ডিজাইন
ক্লায়েন্টরা পছন্দ করে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন। এখানে মাঝখানে যে মাস্কট টাস্কট রয়েছে, কার্টুন রয়েছে, আইকন রয়েছে, এগুলো ডিজাইন করা বা ক্রিয়েট করা এগুলো আমি পরবর্তীতে আপনাদের শেখাবো। আচ্ছা, এবার আসি, আমরা দেখবো এখন সিগনেচার লোগো ডিজাইন। আমরা আজকে দেখবো সিগনেচার লোগো ডিজাইন, যা কিনা একদমই সহজ। এতক্ষণ যেটা দেখছিলেন এটা একটু কঠিন, কিন্তু এখন যেটা দেখাবো এটা একদমই সহজ। দেখেন, এ একটা প্রেজেন্টেশন, এর একটা কাজ রানিং রয়েছে দেখতে পাচ্ছি। এর বেসিক $10, $20, $35 প্রিমিয়াম প্যাকেজ। তো এখানে খেয়াল করেন এই ধরনের লোগো বানায়। এটা এক ধরনের ফন্ট, এখানে কিছু কাস্টমাইজ করা হয়, যেমন এই ওয়াইটা হয়তো এই পর্যন্ত ছিল, এটা টেনে এখানে নিয়ে এসে এই পর্যন্ত টান দিয়েছে। আর এই ধরনের এগুলোকে বলে ফন্ট। এগুলোর কি ফন্ট বলে? সিগনেচার ফন্ট। আরও নামে আছে, স্ক্রিপ্ট ফন্ট নামে মানুষ চেনে, তারপরে ক্যালিগ্রাফিক ফন্ট নামে চেনে। এটা 3 নামে ডাকা যেতে পারে: সিগনেচার, স্ক্রিপ্ট আর ক্যালিগ্রাফিক। তো এই ধরনের ডিজাইন আপনাদের শেখাবো। দেখেন, এই যে এই ধরনের ডিজাইন আমি শেখাবো এখন। এই ধরনের ডিজাইনের মার্কেট প্লেসে কেমন চাহিদা একটু খেয়াল করেন। দেখেন, এর 2টা কাজ রানিং, এর 11টা কাজ রানিং, এর 1টা কাজ, এর 4টা কাজ রানিং। এটা একটু দেখি। এই দেখেন, এর 4টা কাজ রানিং। এর বাসা কোন দেশ? ইন্দোনেশিয়া। 2020 সাল থেকে আছে। তো এই ধরনের কাজ করেনি। এই যে এই ধরনের, এখানে ব্যাকগ্রাউন্ড কেমন, এটা একটা মোকআপ প্রেজেন্টেশন, এগুলো শিখাবো আপনাদের। তাছাড়া লোগোটা দেখেন। এবার আমরা এখন লোগো ডিজাইন করব, এবং সেটা কিভাবে ডিজাইন করা যায় এগুলো সম্পর্কে আপনাদের দেখাবো। দেখেন, আমি ইলাস্ট্রেটরে আসলাম, আসার পরে একদম সিম্পলভাবে টাইপ টুলে গেলাম। প্রথমটা টাইপ টুল, এই টুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করলাম। এখানে আমার নামটা লিখলাম বড় হাতের অক্ষরে NAYON। এই ফন্টে কিছু ইফেক্ট দেওয়া রয়েছে, যেমন এখানে অল ক্যাপস করা রয়েছে, এটা আমি উঠাই দিলাম। এবার মূল জায়গা থেকে 10 পিটি উপরে রয়েছে, এটা আমি 0 পিটি করলাম। এরপর মধ্যকার দূরত্ব 100 পিটি রয়েছে, এটা আমি 0 করলাম, মানে সব স্বাভাবিক করছে আর কি। এবার এটা বড় হাতের করব। দেখেন, টাইপ টুলে গিয়ে এটা সিলেক্ট করছি, এভাবে ড্র্যাগ করে, এবার শিফট ধরে তাহলে এটা বড় হাতের হলো। এবার খেয়াল করেন, এটাকে আমি ক্যালিগ্রাফিক ফন্টে রূপান্তর করব। ভাই, কোন দিকে খেয়াল আপনার? এদিকে খেয়াল করেন। এটা সিলেক্ট করলাম, এখানে টাইপ, এই যে টেক্সটের ডান সাইডে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে এরকম শো হয়। এরপর এখানে দেখেন একটা ফিল্টার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, করে এই যে এই অপশনে ক্লিক করতে হবে, স্ক্রিপ্ট ফলোয়িং অর ক্যালিগ্রাফিক। মানে এই ফন্টকে আপনি স্ক্রিপ্ট নামে উল্লেখ করতে পারেন, ক্যালিগ্রাফিক নামে উল্লেখ করতে পারেন, অথবা সিগনেচার ফন্ট নামে উল্লেখ করতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি, করলে আমার কম্পিউটারে যেই স্ক্রিপ্ট ফন্টগুলো ইনস্টল আছে সেইগুলো শুধুমাত্র এখন শো হবে। মানে এগুলো সব পেঁচানো হাতের লেখা। আচ্ছা, আমি এরকম রাখছি, খেয়াল করেন। আপনাদের পিসিতে এটা, অনেকের পিসিতে নাই, এটা ইনস্টল করা হয়নি। এই ফন্ট আমার কাছে মোটামুটি 3000 ফন্ট আছে। ফন্ট মানে কি? ফন্ট মানে লেখার স্টাইল। পিছনে ভাই এদিকে খেয়াল করতে হবে, আমি কথা বলছি, এখন কম্পিউটারের দিকে আর তাকিয়েন না। ডিজাইন করার জন্য আপনাদের যথেষ্ট সময় দেওয়া হবে। এইদিকে খেয়াল করেন, এখন নতুন কিছু দেখানো হচ্ছে। আপনারা যদি ওই কম্পিউটারে খেয়াল রাখেন, তাহলে এইদিকে কি আপনি শিখতে পারবেন? আমি শুধুমাত্র এই জায়গায় আপনাদের ক্ষেত্রে একটু কড়া হই, আপনি বুঝতে না পারলে আমি বারবার যাব, কিন্তু যখন আমি নতুন কিছু দেখাবো তখন এইদিকে একটু মনোযোগী হওয়া উচিত না? এখন এই ফন্ট আপনাদের 3000 মতো ইনস্টল দিতে হবে আপনাদের পিসিতে। টেলিগ্রামের লিঙ্ক আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে। টেলিগ্রামে যদি যান, টেলিগ্রামে আমি একটা লিঙ্ক দিয়েছি, এখানে একদম
শুরুর দিকে এই যে প্রথমে আছে ভেক্টর ম্যাজিক, এরপরে আসছে ফন্ট প্যাকেজ। আচ্ছা ফন্ট প্যাকেজ না, অল ফন্ট 300 MB, 350 MB মতো আছে। এই ফন্ট কীভাবে ইনস্টল দিবেন এর পুরো প্রসেস এই যে 50 সেকেন্ডের একটা ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এটা যদি ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি নিজেই আপনার পিসিতে ইনস্টল দিতে পারবেন। এই যে এখানে এটা ডাউনলোড করতে হবে প্রথমে, ঠিক আছে? ডাউনলোড করে যে রাইট বাটন ক্লিক করে এই যে ডাউনলোড অপশন কই, এই যে সেভ অ্যাজ, এখানে ক্লিক করলে আপনি এর ফন্টটা ইনস্টল করতে পারবেন। মানে প্রথমে ডাউনলোড করবেন, তারপরে ইনস্টল করার প্রসেসটা এখানে দেওয়া আছে। এভাবে আপনাদের বাসার পিসিতে এটা ইনস্টল করে নেবেন, তাহলে আপনার এখানে সব ধরনের ফন্ট এখানে শো করবে। এখন দেখেন আমি এটা আমার নামটা লিখলাম এবং সেখানে প্রথম অক্ষর এই স্ক্রিপ্ট ফন্টে প্রথম অক্ষর বড় হাতের দিলে মানানসই দেখা যায়, আর তারপরেরগুলো ছোট হাতের দিয়েছি। এইবার আমি সাধারণত যেভাবে লিখি এবার এখানে নিচে লিখতে পারি গ্রাফিক্স ডিজাইনার। এই একটা উদাহরণ দিয়ে সব লোগো আপনাদের দেখাই দেবো। আমি এখানে লিখলাম গ্রাফিক্স ডিজাইনার, কিন্তু এখানে এই ফন্টটা লিখতে হবে স্বাভাবিক ফন্ট। এটা স্বাভাবিক ফন্ট এখন আপনি কিভাবে করবেন, অলরেডি আমরা একটা ফিল্টার করে ফেলেছি, এখন এই জন্যই এই ফন্ট শো করছে। আবার এই আরও চিহ্নতে ক্লিক করে এখানে একটা অপশন আছে ক্লিয়ার অল, এখানে ক্লিক করলে সব ধরনের ফন্ট এবার শো করবে। তো আমি একটা স্বাভাবিক একটা ফন্ট নিলাম, এটা সাইজ ছোট করব, সাইজ ছোট করে এটা অল ক্যাপস করব, তাহলে সব বড় হাতের হবে। আচ্ছা এটা অন্য একটা ফন্ট দিয়ে দেখি, দেখেন এই ফন্টটা নিয়েছি। আচ্ছা এটার থেকে আরেকটু মোটা দেব, খেয়াল করেন এই ফন্টটা নিয়েছি এবং এটা অনেক ছোট করেছি। এখন এটা হবে ট্যাগ লাইন, লোগো মূল নাম হচ্ছে ধরেন নয়ন খান লেখা, আর এটা হচ্ছে ট্যাগ লাইন বলে। ট্যাগ লাইনটা ছোট হয় এবং এর বেশিরভাগ সময় পুরো ফন্টটাই হচ্ছে বড় হাতের হয়। এখানে আমি অল ক্যাপস করেছি, সব বড় হাতের অক্ষর। এর মধ্যকার দূরত্ব বাড়িয়ে দিতে হয়, দেখেন এর মধ্যকার দূরত্ব এখান থেকে আমি 200 পিডি করে দিচ্ছি। তো এটা আরেকটু ছোট করি ফন্টটা, ব্যাস আমি এই অবস্থাতে রেখেছি। এটা একটা লোগো। এই ধরনের লোগো মনে করেন বিভিন্ন ডাক্তাররা কিংবা ফটোগ্রাফাররা কিংবা ওয়েডিং লোগো, ওয়েডিং মানে যে বিবাহের জন্য যেসব ওয়েডিং প্ল্যানার বা ওয়েডিং যে যারা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করে ওদের লোগোগুলো এরকম হয়। আমি যদি একটু আপনাদের দেখাই, এই দেখেন আমি একটু আগে যেটা দেখালাম দেখছেন, এটা হচ্ছে ইভেন্ট প্ল্যানার। ইভেন্ট প্ল্যানার কারা, ধরেন বিভিন্ন ধরেন জন্মদিন কিংবা হচ্ছে বিয়ের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে যারা হচ্ছে অ্যারেঞ্জ করে, মানে দায়িত্ব নিয়ে সব ডেকোরেশন করে, তাদেরকে ইভেন্ট প্ল্যানার বা ডেকোরেটর, আমাদের বাঙালিরা হয় ডেকোরেটর। তো এখন কথা হচ্ছে এই ধরনের লোগো মানে ওই ধরনের বিজনেসের জন্য এই সিগনেচার লোগো ভালো চলে। এই দেখেন এগুলো হচ্ছে কমপ্লিট হওয়া কাজ, একটু খেয়াল করেন। এটা 9 ঘন্টা আগে এই কাজটা কমপ্লিট করেছে। নাম হচ্ছে হারবালো কোলা নাকি, এটা হচ্ছে লোগোর নাম। এই কাজটা এই ক্লায়েন্ট 9 ঘন্টা আগে কমপ্লিট করেছে। ইট ওয়াজ গ্রেট ওয়ার্কিং উইথ হার, মানে এই মেয়েটার সাথে ও কাজ করে মানে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এটা বলছে। এটা হচ্ছে 4 দিন আগে কমপ্লিট হওয়া কাজ। এটা হচ্ছে লোগো। এই ধরনের লোগো আপনারা খুব সহজেই ডিজাইন করতে পারবেন। ভাই আপনাদের ইন্টারেস্ট লাগছে না তাই তো এগুলোতে? ফোন চালাচ্ছেন যে, এদিকে খেয়াল করেন। এই দেখেন এই একটা লোগো, এটা তো জাস্ট একটা ফন্ট, একটা ক্লায়েন্ট একটা নাম দিয়েছে, আপনি জাস্ট ফন্ট ইউজ করলেন, ব্যাস। এই যে 5 স্টার রিভিউ এবং কোয়ালিটি বিউটিফুল ওয়ার্ক, ফাস্ট ডেলিভারি। ফাস্ট ডেলিভারি কেন দেবে না, এ তো 5 মিনিটের কাজ, ঠিক আছে? ক্লায়েন্ট করছে ফাস্ট ডেলিভারি। এরপর দেখেন এটা হচ্ছে লোগো।
এ ধরনের লোগো খুব সহজে ডিজাইন করা যায়। এই যে এটা জাস্ট একটা ফন্ট যা কিনা একটু আগে আপনাদের দেখালাম, আর এ হচ্ছে ট্যাগ লাইন, এবং এইটা শুধু কেটেছে, এই হচ্ছে ওর কাজ। ওর রেটিং কম দিয়ে 4.7 4 পয়েন্ট পর্যন্ত ভালো, 4 পয়েন্টের নিচে হলে ভালো না। রেটিং হচ্ছে বায়ারের মন, ঠিক আছে। ও হয়তো লেট পেয়েছে, লেট ডেলিভারি, হয়তো হচ্ছে ও হয়তো আরেকটু ভিন্নভাবে দেখতে চেয়েছিল, ওটা করেনি। যেমন আমার যদি একটা ক্লায়েন্টের কথা বলি, এই যে কাজটা আমার রানিং রয়েছে, এটা একটু দেখায়, $125 এই কাজটা, এটা কমপ্লিট হলে আমি মোটামুটি 12,000 টাকা মতো পাবো। এখন খেয়াল করেন, এর আমি এতগুলো ভেরিয়েশন দিয়েছি, লোগো ডিজাইনের ভেরিয়েশন দেওয়ার পরে ও বলছে আমি টি শার্টে দেখতে চাই, তা আমি আবার টি শার্টের মোকআপ করে দেখাইছি। এই যে টি শার্টের মোকআপের উপর লোগোটা বসিয়ে দেখাইছি। এরপর ও আমার আজকে রিপ্লাই দিয়েছে 25 আগস্ট, আজকে 25 তারিখ, এই আজকে 2টার দিকে মেসেজ দিয়েছে, দিয়ে বলছে যে ইটালিয়ান ভাষায় বলেছে, এই যে কি বলছে আপনি বুঝতে পারবেন, আপনারা এটা ট্রান্সলেট করে বুঝতে যাবে। বলছে আই লাইক দিস, ঠিক আছে, এটা ইটালিয়ান ভাষায় বলেছে, এখানে ট্রান্সলেট এখান থেকেই করা যায়। তো বলছে আই লাইক দিস, এই 2টা পছন্দ করেছে। এবার আমি আবার বললাম যে তোমার কি 2টাই পছন্দ হয়েছে না একটা, এবং তারপরে বলছি তুমি যদি আচ্ছা তুমি যদি তোমার পছন্দটা জানো তাহলে আমি পরবর্তী ডিজাইনগুলো শেষ করব, মানে ফুল ব্র্যান্ডিং। লোগোটাই গুরুত্বপূর্ণ, লোগোর পরে বাদ বাকিগুলো। এই দেখেন, এই লোগো পছন্দ করেছে, এইটা উপরে পাহাড় এআই দিয়ে ক্রিয়েট করা, এটা আর হচ্ছে এই নাম, এই একটা, এই 2টা পছন্দ করেছে। এরপর ওর এটা বলার পরে ও হচ্ছে এই রিপ্লাইটা দিয়েছে, এটা ইংলিশ করে দেখি। আই উড লাইক টু সি অল দ্য প্রজেক্ট উইথ বথ লোগোস টু চুজ বেটার, মানে ও দুইটা লোগো পাঠিয়েছে না, ও 2টারই প্রেজেন্টেশন চাচ্ছে। এই যে এই ক্ষেত্রে আমি যদি বলি যে আমি আপনার ব্র্যান্ডিং একটার জন্য টাকা নিচ্ছি, আমি একটা লোগোর ব্র্যান্ডিং করব, এই যে আমি যদি একটু করি, ও যদি আমার কাজে স্যাটিসফাই না হয় তাহলে কি করবে, ও রিভিউ কম দেবে, ওখানে রিভিউ কম দেওয়ার অপশন আছে। এখন অনেক ব্যাড রিভিউ দেয় না, অনেকে ব্যাড রিভিউ দেয়, ভালো কাজ পেয়েও প্রশংসা করে ব্যাড রিভিউ দেয়। তো এই হচ্ছে বিষয়। এখন এই যে ডিজাইনটা দেখালাম, এটা সব থেকে সহজ ছিল। এরপর আমি আরেকটু কঠিন করে দেখাই, সিগনেচার লোগো কই। যেমন এই একটা ডিজাইন, এটা একটু আচ্ছা, এখানে এটা শুধু উপরে একটা, এটা হয়তো কোনো বিল্ডিং লোগো হবে, মানে যারা হচ্ছে বিল্ডিং করে। যাই হোক, এই ধরনের লোগো সহজ আছে, এগুলো আপনাদের মানে তৈরি করা আমি পরবর্তীতে দেখাই দেব। এখন আপনারা নতুন, আপনাদের যতটা সহজভাবে দেখানো যায় শেখানো যায় সেটাই ভালো, আস্তে আস্তে কঠিনে যাওয়া উচিত। এখানে খেয়াল করেন, এই লোগোটা আমরা একটু দেখি, এটা একটু কঠিন টাইপের, তাই না? এখন আচ্ছা, এখানে কম্পিউটার নাই কার কার, একটু হাত তোলেন তো। অনেকের কম্পিউটার নেই। এর আগের ব্যাচ 6-এর হাত নামান, ব্যাচ 6-এর ওদের ক্লাস চলছে 16টা, আপনাদের চলছে কয়টা? 14টা, তাই না? তার মানে ওদের থেকে 2 ক্লাস পিছনে। ওরা প্রতিদিন হোমওয়ার্ক করছে। আমি এখানে এই যে আজকে আপনাদের হোমওয়ার্ক দেব, সিগনেচার লোগো। আমি বলবো যে ইউটিউবে যদি সার্চ দেন সিগনেচার লোগো ডিজাইন ইন ইলাস্ট্রেটর, ওখানে আপনারা লোগো পেয়ে যাবেন, মানে ডিজাইন অন্যান্য মেন্টররা ভিডিও ছেড়েছে, ওইগুলো দেখে আপনারা ডিজাইন করতে পারবেন। তো আমি ওদের হোমওয়ার্ক দিয়েছি 5টা করে বাসায় ভিডিও দেখে করতে, ডিজাইন এটা বাসায় করতে হবে। তা এখন যদি আমি এগোতে থাকি, এমনিতে আপনারা অনেকে একটু দুর্বল আছেন, কেন জানি না, আমার কাছে মনে হচ্ছে এই ব্যাচটা অনেক দুর্বল। আগের ব্যাচগুলো ওরা অনেক আগ্রহী। আমার মনে হয় কি জানেন, আপনারা এই যে ফ্রিতে কোর্স করছেন, মানে আপনাদের তো টাকা দেওয়া লাগেনি, দিয়েছে আপনাদের সংস্থা, আপনাদের ভিতর গুরুত্ব নেই। ওই যে সবাই কিন্তু 9,000 টাকা করে কোর্স ফি দিচ্ছে আগের ব্যাচে যারা রয়েছে। তো ওরা এই টাকার ভ্যালুটা বুঝে ওরা গুরুত্ব দিচ্ছে, কিন্তু আপনারা দিচ্ছেন না গুরুত্ব। কম্পিউটার কিনতে হবে, তা না হলে এমনিতেই দুর্বল কয়েকজন আছেন, মানে একদম বুঝিয়ে দিচ্ছে এখানে এটা সাদা এটা কালো,
আপনার ওখানে যে আবার বুঝাতে আছে এটা সাদা এটা কালো। তাহলে এত সহজ বিষয় সহজভাবে বারবার বুঝাই দিচ্ছি, তাও যদি না বোঝেন তাহলে এখন করণীয় কি? কম্পিউটার কিনতে হবে, বাসায় যেটা আমি এখানে দেখাচ্ছি ওটা একটু ঘন্টাখানিক বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনি একটা আর্নিং অপরচুনিটির ভিতরে ঢুকছেন, আপনার এখানে সুযোগ আছে ভালো পরিমাণ আর্নিং করার, ইনকাম করার। সেখানে আপনার যদি 2-3 ঘন্টা আপনার এফোর্ট না দেন বাসায়, একটা মানুষ ইনকামের জন্য একটু সবাই এদিকে মনোযোগী হন ভাই, এদিকে খেয়াল করেন, কম্পিউটার মাউসটা ছাড়েন, একটু আপনাদের ইন্সপাইরেশন বা অনুপ্রেরণা দরকার আছে, কিংবা হচ্ছে যে মোটিভেশন বলে এটা দরকার আছে। এখন একটা মানুষ ইনকাম পর্যায়ে যেতে গেলে অনেকের বাপদাদার আছে, বাপদাদার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, কিংবা বাপদাদার ব্যবসা বাণিজ্য আর কি হতে পারে, বাপদাদার পৈতৃক যদি কোনো জমি জমা থাকে সেইগুলো চাষাবাদ দেখাশোনা করছে, কোথায় চলে যায়। কিন্তু একটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, এরা ইনকাম পর্যায়ে যেতে গেলে কী করতে হয় বলেন তো? বাস্তবিকতা আপনাদের বুঝতে হবে, এর প্রতি একটু গুরুত্ব আনতে হবে। আমি এই জন্য এই কথাগুলো বলছি, একটু খেয়াল করেন। একটা মানুষ, এমনি সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত, পড়াশোনা করে, কত বছর পড়াশোনা করে একটা চাকরির জন্য? হ্যাঁ, 16 বছর, 20-25 বছর বলা হয়, 15 থেকে 20 বছর, 15-20 বছর সে পড়াশোনা করে, বই খাতা কেনে, গাইড কেনে, স্কুলে ফি দেয়, আসা যাওয়া করে 15-20 বছর ধরে। অবশ্য পড়াশোনা অবশ্যই জরুরি, ওটা মানে করাই লাগবে, কিন্তু উদ্দেশ্য কি আমাদের? শিক্ষিত হওয়া। আসলে কি শিক্ষিত হওয়া? আমাদের এই উদ্দেশ্য কিন্তু চাকরি করা বা একটা ভালো পর্যায়ে যাওয়া, তাই না? এখন এখানে আমাদের এখানে আমি আপনাদের সময়সীমা কতটুকু দিছি? 6 মাস। আপনাদের সময় দিচ্ছি 6 মাস, এর ভিতরে আপনাদের ইনকাম পর্যায়ে নিয়ে যাব। এই যে আপনাদের আগের ব্যাচ না তার আগের ব্যাচ, আপনাদের আগের ব্যাচ তো 2টা ক্লাস পিছনে, তার আগের ব্যাচ 6 মাস আগের বলা যায়। ওরা 5 মাসের ভিতরে একজন তো প্রায় 40,000 ইনকাম করে দেখিয়েছে, আরেকজন 5 মাসের ভিতরে ওরা আর্নিংয়ে ট্রাই করেছে মনে করেন 1 মাস, 1.5 মাস বা 2 মাসের চেষ্টায় ওরা 30,000, 40,000, 20,000 এরকম করে আর্নিং করে দেখিয়েছে। তো এখানে একটা সুযোগ আছে। আচ্ছা, একটা সাধারণ একটা চাকরির কথা ভাবেন, আপনি যদি একদম নর্মাল থেকে শুরু করে আপনি যদি কোনো একটা দোকানে যান, কোনো কাপড়ের দোকানে বা কোনো একটা দোকানে যদি আপনি চাকরি করেন, কাজ করেন, জবে ঢোকেন, আপনার কত ঘন্টা ডিউটি করতে হতে পারে? হ্যাঁ, 12 ঘন্টা, 8-10 ঘন্টা, আমি ধরলাম 8 ঘন্টায়, 8 ঘন্টা ডিউটি করতে হবে। 8 ঘন্টা আপনাকে পরিশ্রম করিয়ে আপনাকে মাস শেষে কত দিতে পারে? 5-6 হাজার টাকা। আমি সর্বোচ্চ 10,000ই ধরলাম। 8 ঘন্টা ডিউটিতে আপনি 1 মাস পরে পাবেন কত? 10,000 টাকা। আপনার আমি এখানে গ্যারান্টি দেবো, আপনি যদি প্রতিদিন 6 ঘন্টা ডিউটি করেন, মানে কম্পিউটারে, 1 মাসে আপনি এখানে কমসে কম, মানে শুরুর দিকে তো অত সম্ভব না, কারণ হচ্ছে শুরুর দিকে আপনাদের এক্সপিরিয়েন্স ঘাটতি আছে, অভিজ্ঞতা, ডিজাইনের স্কিলের ঘাটতি থাকবে। তো আমার আগের ব্যাচের কনফিডেন্সের সাথে আমি বলতে পারি যে আপনারা যদি প্রতিদিন 6 ঘন্টা সময় দিতে পারেন, 6 ঘন্টাও না, 4 ঘন্টায় সময় দেবেন প্রতিদিন, মাস শেষে ওর থেকে ভালো আর্নিং করতে পারবেন। আমি অ্যামাউন্ট বলবো না, কারণ এটা বলা ঠিক না, কারণ কার প্রসেসটা কীরকম, এক একজনের মেধা এক এক রকম, তাই না? একজন একবারে দেখে পেরে যাচ্ছে, আরেকজন বারবার বোঝালেও সে পারছে না, তাহলে আমি সবাইকে তো গ্যারান্টি দিতে পারি না। আর এই ফ্রিল্যান্সিং অত সহজ না, যতটা সহজ বলা হয়, ভাবা হয় যে কম্পিউটারে বসলাম, ফ্যানের নিচে বসে কাজ করবো, তা 6 ঘন্টা সময় দেবো, তা কি? এই কম্পিউটারে বসায় আরও বেশি পরিশ্রম। আপনি একটা দোকানে কাজ করবেন, ও তো শুধু বসে থাকা, কিন্তু এখানে আপনার মেধা, মানসিক পরিশ্রম করতে হবে, ঠিক আছে? নতুন কিছু শেখার পিছনে সময় দিতে গেলে আমাদের মেধা, মস্তিষ্ক চায় না। আপনি বাসায় এটা ট্রাই করে দেখবেন, যাদের কম্পিউটার আছে, আপনি কিছু শিখতে যাবেন, আপনার মস্তিষ্ক চাবে না কিছু শিখি, তখন আপনার ঘুম লাগবে, আপনার দুর্বল লাগবে, আপনার ভাল লাগবে না। আর যদি আপনি একটা মুভি দেখেন, আপনি যদি একটু গেম খেলেন, তাহলে যতই ক্লান্তি থাক, যতই কিছু থাক, আপনার মস্তিষ্ক পুরো সজাগ থাকবে, সব কিছু একদম ভালো লাগবে, মানে মনে হবে না শরীরে কোনো দুর্বলতা আছে, এরকম মনে হয়। তো শেখার ক্ষেত্রে আপনাদের ধৈর্যশীল হতে হবে,
পরিশ্রমী হতে হবে। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। আপনারা যারা কম্পিউটার কেনেননি, দয়া করে আপনারা দ্রুত কম্পিউটার কিনে ফেলেন। না কিনলে আপনাদের ক্লাস কন্টিনিউ করব, কিন্তু আপনারা যে পিছিয়ে থাকবেন এটা আসলে মানা যাচ্ছে না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আসতে পারেন, কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।